আপনি এখন যা দেখছেন সেটা গাজা না আর ইয়েমেনও না। যে দৃশ্যগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো বলা হচ্ছে ইসরায়েলের ভিতরে, বিশেষ করে দিমোনা নিউক্লিয়ার ফ্যাসিলিটির কাছাকাছি এলাকা থেকে। এই বর্ণনা অনুযায়ী ইরান ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে যার লক্ষ্য ছিল ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রের কিছু এলাকা। কিন্তু ইরান এমন কিছু করবে কেন? ইসরায়েল এর আগে ইরানের নাতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে হামলা করেছিল, তাই ইরান পাল্টা জবাব দিয়েছে। এটাকে স্ট্রাইক ফোর্স স্ট্রাইক প্যাটার্ন হিসেবে দেখানো হচ্ছে। এক পক্ষ যেভাবে আঘাত করছে, অন্য পক্ষেও একই ধরনের টার্গেটে আঘাত হেনেছে। এখন একটা বড় প্রশ্ন আসে, দুই পক্ষই কি পারমাণবিক বিপর্যয়ের ভয় পায় না? এর উত্তরটা একটু জটিল। প্রথমে দেখলে খুবই বিপজ্জনক মনে হয় এবং আসলেই তা, কিন্তু নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলো এমন ভাবে বানানো হয় যে সহজে ধ্বংস করা যায় না, যাতে বড় ধরনের রেডিয়েশন লিক না হয়। এই সাইটগুলো খুব শক্তভাবে সুরক্ষিত থাকে, অনেক সময় মাটির গভীরে থাকে এবং আক্রমণ সহ্য করার মতো ডিজাইন করা হয়। এই ধরনের অনেক হামলায় আসলে পুরোপুরি ধ্বংস করার জন্য না, বরং রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য। আর একটা বড় বিষয় হলো, ইরান নাকি ভারত মহাসাগরের একটি সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়ায় আঘাত করার চেষ্টা করেছে। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ দিয়াগো গার্সিয়া ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে, যেখানে আগে ইরানের মিসাইলের রেঞ্জ বলা হতো প্রায় 2000 কিলোমিটার। তার মানে হলো তাদের মিসাইল এখন আগের চেয়ে অনেক দূর যেতে পারে। ইরান যদি দিয়াগো গার্সিয়া পর্যন্ত পৌঁছাতে পারে, তাহলে তারা ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারবে। এটা পুরো কৌশলগত পরিস্থিতি বদলে দেয়। এতে ইউরোপের উপর চাপ পড়ে, বিশেষ করে যারা এই সংঘাতে জড়ানোর কথা ভাবছে বা গুরুত্বপূর্ণ এলাকায় যেমন হরমুজ প্রণালীতে আক্রমণ করতে চাইছে, তাদেরকে সতর্ক বার্তা দিচ্ছে। আপনি ভাবতে পারেন ইরান কেন এখন ইউরোপকে ভয় দেখাতে চাইবে? কারণ ইউরোপ যুক্তরাষ্ট্রের উপর প্রভাব ফেলে এবং আন্তর্জাতিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি ইউরোপ নিজেকে হুমকির মধ্যে মনে করে, তাহলে তারা দুইটা কাজ করতে পারে। এক, উত্তেজনা কমানোর জন্য চাপ দিতে পারে, অথবা যুদ্ধের মধ্যে আরো সক্রিয়ভাবে জড়িয়ে পড়তে পারে। ইরানের পদক্ষেপের পর ইসরায়েল নাকি আবার নাতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আঘাত করে, কিন্তু মজার বিষয় হলো বিশ্লেষকরা বলছেন এই হামলায় খুব বেশি সামরিক সুবিধা পাওয়া যায়নি। ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম আগেও এমন হামলা টিকে গেছে। এখন আসি যুক্তরাষ্ট্রের ভূমিকার কথায়। যুক্তরাষ্ট্র নাকি A-10 বিমান এবং অ্যাপাচি হেলিকপ্টার রেঞ্জ, এগুলো মূলত গ্রাউন্ড সাপোর্টের জন্য তৈরি, সেনাদের সাহায্য করা, ট্যাঙ্ক ধ্বংস করা এবং স্থল যুদ্ধে সহায়তা করা। এর মানে হলো ইরানের স্থল যুদ্ধ এর জন্য চিন্তা করা। যদিও স্থল যুদ্ধ এখনো শুরু হয়নি, কিন্তু যে ধরনের সরঞ্জাম আনা হচ্ছে তা স্থল যুদ্ধের জন্যই ব্যবহৃত হয়। আরেকটি খুবই গুরুতর বিষয় হলো জ্বালানি অবকাঠামোকে ঘিরে হুমকি। যুক্তরাষ্ট্র নাকি ইরানকে সতর্ক করেছে, যদি তারা হরমুজ প্রণালী পুনরায় খুলে না দেয়, তাহলে তাদের জ্বালানি স্থাপনাগুলোর উপর হামলা হতে পারে। যদি বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়, পুরো অঞ্চল দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকতে পারে। যুদ্ধ শেষ হওয়ার পর ইরানও পাল্টা হুমকি দিয়েছে, যদি তাদের জ্বালানি স্থাপনায় আঘাত করা হয়, তারা পুরো অঞ্চলের জ্বালানি ও পানি স্থাপনাগুলোকে লক্ষ্য করবে, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে। এই মুহূর্তে সব পক্ষে খুব ঝুঁকিপূর্ণ একটা খেলা খেলছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানকে চাপ দিতে চাইছে, কিন্তু পুরোপুরি ধ্বংস না করে। অন্যদিকে ইরানও জবাব দিচ্ছে, কিন্তু অনেক সময় সরাসরি না, বরং আঞ্চলিক অন্য দেশগুলোকে টার্গেট করছে। এর ফলে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে ছোট দেশগুলো, বিশেষ করে উপসাগরীয় দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে। যদি আমরা সবকিছু একসাথে দেখি, তাহলে কয়েকটা সম্ভাব্য ফলাফল সামনে আসে। ইরান তার মিসাইলের পরিধি বাড়াতে থাকে, ইউরোপকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয় পিছিয়ে যাবে নাকি এগিয়ে আসবে। ইসরায়েলও আর উত্তেজনা বাড়ায়, নতুন ফ্রন্ট খুলতে পারে। যুক্তরাষ্ট্র স্থল অভিযানের কথা বিবেচনা করেছে। উপসাগরীয় দেশগুলো পানি ও জ্বালানি হামলার ঝুঁকিতে পড়ে আরো আঞ্চলিক শক্তি এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে। আর যদি এইসব একসাথে ঘটে, তাহলে এই সংঘাত অনেক বড় আকার নিতে পারে। এই মুহূর্তে পরিস্থিতি শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়, একাধিক দেশের মধ্যে প্রতিক্রিয়া ও পাল্টা প্রতিক্রিয়ার জটিল নেটওয়ার্ক। ইরান ও ইসরায়েলের সংঘাত যখন বাড়ছে, তখন লেবাননে আরেকটি বিপজ্জনক ফর্ম খুলছে। ইসরায়েলের নাকি দক্ষিণ লেবাননে, বিশেষ করে লিতানি নদীর আশেপাশে ভারী হামলা শুরু করছে। সেতু ও রাস্তা টার্গেট করা হচ্ছে। এটা কোনো এলোমেলো কাজ না। সামরিক ভাষায় সেতু ও রাস্তা ধ্বংস করা হয় ফায়ার প্রিপারেশন হিসেবে। এটা সাধারণত স্থল আক্রমণের আগে করা হয়, এলাকাকে বিচ্ছিন্ন করা, চলাচল বন্ধ করা এবং প্রতিরোধ দুর্বল করার জন্য। তাহলে এর মানে কি? এর মানে হলো ইসরায়েল দক্ষিণ লেবাননের স্থল আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো, স্থল অভিযান শুরুর আগেই মানুষের ক্ষতি অনেক বেশি হয়ে গেছে। শত শত মানুষ নিহত বা আহত হয়েছে এবং অনেক মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আপনি ভাবতে পারেন লেবানন কেন এত গুরুত্বপূর্ণ?
তার উত্তর হলো হিজবুল্লাহ। হিজবুল্লাহ লেবাননের একটি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী যা ইরানের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। তার আগে ইসরায়েলের সাথে যুদ্ধ করেছে, বিশেষ করে 2006 সালে, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এই বর্ণনা অনুযায়ী হিজবুল্লাহ আগের মতো শক্তিশালী না। অন্যদিকে ইসরায়েল আরও আক্রমণাত্মক এবং যুদ্ধ বিস্তারে আগ্রহী। ইসরায়েলের নেতৃত্ব এমনকি লেবাননের ভিতরে বড় একটি সিকিউরিটি জোন তৈরি করার কথা বলছে। সম্ভবত 20% এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা রয়েছে ইসরায়েল। এটা বড় ধরনের উত্তেজনা। এটা শুধু প্রতিরক্ষা না, এটা দখলের মতো দেখায়। অন্যদিকে হিজবুল্লাহ তাড়াহুড়ো করে সরাসরি যুদ্ধে নামছে না, বরং তারা অপেক্ষা করছে। তাদের কৌশল সহজ। ইসরায়েলি সেনারা ভেতরে ঢুকলে তারা অতর্কিত হামলা ও গেরিলা কৌশলগত হামলা চালাতে পারে। এই কৌশল কম সরাসরি লড়াইয়ে বেশি ক্ষতি করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু আবারও সবচেয়ে বেশি ক্ষতি সাধারণ মানুষের হতে পারে। এখন আসি নেটো এবং হরমুজ প্রণালীর কথা। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথগুলোর একটি। বিশ্বের বড় অংশের তেল এই পথ দিয়ে যায়। যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে এবং পুরো বিশ্বের অর্থনীতি প্রভাবিত হতে পারে। যুক্তরাষ্ট্র নাকি আর মিত্রদের এই পথ রক্ষা করতে বলছে। কিছু নেটো দেশ এতে সম্মত হয়েছে, কিন্তু সমস্যা হলো এই পথ রক্ষা করতে হলে যুদ্ধ জাহাজ ও বিমান পাঠাতে হবে, যা ইরানের খুব কাছাকাছি এলাকা। যদি ইরান সেই জাহাজগুলোতে আঘাত করে তাহলে নেটো পাল্টা জবাব দিতে পারে, আর যদি নেটো জবাব দেয় তাহলে তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এটাই সবচেয়ে বিপজ্জনক অংশ। একটা সম্ভাব্য ঘটনাক্রম হতে পারে যুক্তরাষ্ট্র ও মিত্ররা হরমুজে বাহিনী মোতায়েন করে ইরান এটাকে হুমকি হিসেবে দেখে আঘাত করতে পারে। নেটো নিজেদের রক্ষা করতে জবাব দিয়ে আরও দেশ এতে জড়িয়ে পড়ে যুদ্ধ অঞ্চল ছড়িয়ে যেতে পারে। এইভাবেই আঞ্চলিক যুদ্ধ ধীরে ধীরে বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে ঝুঁকিতে আছে উপসাগরীয় দেশগুলো। কেন? কারণ তারা ইরানের কাছাকাছি এবং তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে, বিশেষ করে তেল ও পানির প্ল্যান্ট। আগেই বলা হয়েছে এই দেশগুলো অনেকটাই ডেসালিনেশন প্ল্যান্টের উপর নির্ভরশীল। যদি এগুলোতে হামলা হয় তাহলে ভয়াবহ পানি সংকট তৈরি হতে পারে। মানে তারা সরাসরি যুদ্ধে না থাকলে বড় ক্ষতির শিকার হতে পারে। সবকিছু একসাথে দেখলে একটা বড় চিত্র পাওয়া যায়। ইরান তার ক্ষমতা দেখাচ্ছে, ইসরায়েল নতুন জায়গায় সরাসরি বাড়াচ্ছে, যুক্তরাষ্ট্র জড়িত হচ্ছে, নেটো যুক্ত হতে পারে, লেবানন বড় যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে, উপসাগরীয় দেশগুলো ঝুঁকিতে। প্রতিটা বিষয় আলাদা আলাদা গুরুত্বপূর্ণ, কিন্তু সব মিলে পরিস্থিতি খুব অস্থির। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে? তার উত্তর হলো এখনই না, কিন্তু ঝুঁকি বাড়ছে। বিশ্বযুদ্ধ হলে বড় শক্তিগুলোকে সরাসরি বড় আকারে যুদ্ধে জড়াতে হবে। এখনো সেটা পুরোপুরি হয়নি, কিন্তু সমস্যা হলো প্রতিটা পদক্ষেপ সেই সম্ভাবনাকে বাড়াচ্ছে। একটা ভুল হিসাব, একটা অপ্রত্যাশিত হামলা, এতটুকুই যথেষ্ট। আমরা যা দেখছি এটা কোনো সাধারণ যুদ্ধ নয়। এটা অনেক দেশ, অনেক লক্ষ্য এবং অনেক গোপন হিসাবের জটিল পরিস্থিতি। কিছু পদক্ষেপ ধ্বংসের জন্য, কিছু সতর্কবার্তার জন্য, আর কিছু অন্য দেশকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু সব কিছুতে ঝুঁকি আছে, আর সবচেয়ে বড় ঝুঁকি হলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া। সেই মুহূর্ত থেকে শুরু করেছিল সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো এটা কত দূর ছড়ায়।